বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগ ইস্যুতে আন্দোলনে গোলাম আজমকে নিয়ে স্লোগান, জাতীয় সঙ্গীত গাইতে বাধা, কারা ছিল সেখানে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছেন বলে জানালেন তদন্ত কর্মকর্তারা। যুদ্ধবিরতির ঘোষণার পর কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক, এসব নিয়েই বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান, তার সঙ্গে তো কথা বলবোই, সেই সঙ্গে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন এনসিপি নেতৃত্বে শুরু হলেও শেষ পর্যন্ত মাঠের নিয়ন্ত্রণ দলটির হাতে ছিল না, এমনটাই বলছেন অনেকে। বরং প্রধান রাজনৈতিক দল বিএনপির অংশ না নেয়া গোলাম আজমকে নিয়ে স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধার মতো ঘটনার প্রশ্ন উঠেছে আন্দোলনে অংশ নেওয়া পক্ষগুলো নিয়েও। কারা ছিল তারা, আর আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যের মধ্যে কি বিভেদটাই আরো প্রকট হয়ে উঠল? জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। এভাবেই গত শনিবার ঢাকার শাহবাগে গণজমায়েত করেছিল এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যা কার্যত মেনেও নিয়েছে অন্তর্বর্তী সরকার। আপাতভাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে দাবি আদায় করা হয়েছে বলে মনে হলেও বাস্তব প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়া এই ভিডিওটি একই দিন শাহবাগে ধারণ করা। এনসিপির নেতাকর্মীরা জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনে অংশ নেওয়া আরেকটি পক্ষ। একইভাবে সমালোচনার মুখে পড়েছে এই ভিডিওটিও। এনসিপি যে দাবিটা নিয়ে গিয়েছিল সেটার প্রতি তো আওয়ামী লীগের বাইরে বিশাল একটা জনমত তার পক্ষে ছিল, কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখলাম শাহবাগে, যে মনে হলো যে এটা পুরো আন্দোলনটা জামাত ছিনতাই করে নিয়ে গেছে। সুতরাং যে ধরনের স্লোগান টোগান উঠেছে এতে বোঝা যায় যে লোকবলের দিক দিয়েও জামাত, হেফাজতে ইসলাম এরা বেশ শক্তিশালী। তো তারা তাদের মোবিলাইজেশনটা তাদের মতো করে করেছে। এই বিশ্লেষক বলছেন আন্দোলনের উদ্যোগ এনসিপির হলেও শেষ পর্যন্ত তার দলটির নিয়ন্ত্রণে ছিল না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর আসার পর শুক্রবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে এনসিপি সহ ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরা এতে যোগ দেন। তবে 2 দিন ধরে চলা সেই কর্মসূচিতে যোগ দেয়নি দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। ঐক্য কারা করছে? সবার সঙ্গে তো ঐক্য করছে না, অনেক দল বাইরে রয়ে গেছে। এই দেশে এখন একটা ভঙ্গুর অবস্থা, আমরা একটা ক্লান্তি লগ্ন পার করছি। এই সময় এইসব ইস্যুকে নিয়ে রাস্তায় নামা, আমার মনে হয় অন্য কোনো পলিটিক্যাল ইন্টেনশন আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রথম থেকেই আইনি প্রক্রিয়ার কথা বলে আসছিল বিএনপি, যদিও পরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছে তারা। এনসিপি বাদে আন্দোলনকারীদের বড় একটি অংশই ইসলামপন্থী দল বা সংগঠনের নেতাকর্মী হলেও জামায়াতে ইসলামী বলছে এতে সব স্তরের মানুষ যুক্ত হয়েছিল। এছাড়াও গোলাম আজমের স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়গুলোকেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে দলটি। এ নিয়ে অস্বস্তি ছিল এনসিপির মধ্যেও। ব্যাপক সমালোচনার মুখে ঘটনার 2 দিন পরে স্লোগান বা এই বিষয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এনসিপি। তার আগেই ৭১-এর যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা মাহফুজ আলম। তার এই অবস্থানের কারণে অনলাইনে গালাগালের শিকার হতে হচ্ছে বলে জানিয়ে আরও একটি পোস্ট দেন তিনি, যা পরে সরিয়েও ফেলেন। এদিকে আন্দোলনের সময় ৭১-এর শহীদদের নিয়ে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিলে আন্দোলনে অংশ নেওয়া একটি পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি। তাহলে কি ঐক্যের আড়ালের বিভাজনে এবার প্রকাশ্যে এলো? প্রত্যেকটা রাজনৈতিক দল বা পক্ষ প্ল্যাটফর্মের আসলে নিজস্ব আদর্শ এবং রাজনৈতিক কর্মসূচি এবং চিন্তার আলাদা বহিঃপ্রকাশ আছে। সেগুলো নিয়ে অনেক সময়ই নিজেদের মধ্যে বিভক্তির যে কথাটা বলা হয়, সেটাকে আসলে বিভক্তি না বলে প্রত্যেকের আলাদা আলাদা মতামত চর্চার সুযোগ হিসেবে আমরা দেখি। একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো তারা তাদের এজেন্ডায়, তারা তাদের কর্মসূচিতে মানুষকে আকৃষ্ট করবে, তাদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। এই বৈচিত্র্য থাকা দরকার বলে আমরা মনে করি। আওয়ামী লীগ ইস্যুতে ঐক্য হলেও অন্যান্য ইস্যুতে ভিন্ন অবস্থানের কথা বলছিলেন এই এনসিপি নেতাও।
আওয়ামী লীগের বিচার এবং দল হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়গুলোতে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, কিন্তু আবার নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের কোন পদ্ধতি হবে কিংবা মৌলিক সংস্কারের প্রশ্নগুলো এবং অন্যান্য যে জায়গাগুলো, সেগুলোতে প্রত্যেকটা দল তাদের দলের যে নীতি আদর্শ আছে সেই অনুযায়ী তারা তাদের পজিশন নিয়ে থাকে। তবে এই পুরো ঘটনায় দল হিসেবে জামায়াতে ইসলামী লাভবান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার মতে দেশে অনেকগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল থাকলেও নির্বাচনের রাজনীতিতে জামায়াত ছাড়া অন্য দলগুলোর ভূমিকা সামান্যই। ইসলামপন্থী দলগুলোর চেয়ে জামাত অনেক, অন্যান্য দলের চেয়ে জামাত অনেক বেশি সংযুক্ত এবং তাদের নির্দিষ্ট রাজনীতি আছে, একটা ডক্ট্রিন আছে। তো সুতরাং এবং জামাত একটু চাপও সৃষ্টি করছে এখন, কারণ নির্বাচন কমিশনের জামাত এখনো নিবন্ধন ফিরে পায়নি। সুতরাং এটা দিয়ে তারা আরো একটু বেশি চাপ সৃষ্টি করতে পারবে এবং তাদের সহযোগী হিসাবে তারা এনসিপি কে পেতে চাইছে। এখন এনসিপি কে তার অবস্থান ক্লিয়ার করতে হবে। এর আগে রাষ্ট্রপতিকে অপসারণ, জুলাই ঘোষণাপত্রের মতো ইস্যুতেও এনসিপির সাথে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের ঐকমত্য দেখা গেছে, যদিও শেষ পর্যন্ত তারা সেটা সফল করতে পারেনি। তবে এবার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পর নিজ নিজ দলের স্বার্থের দিকে তাকিয়ে পক্ষগুলোর অভ্যন্তরীণ বিভেদ সামনে আসবে নাকি এটি কেবলই সাময়িক মতভিন্নতা, উঠছে এমন প্রশ্ন। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। স্যার, আপনার কাছে জানতে চাই যে আন্দোলনকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, সেখানে আবার দেখা যাচ্ছে যে গোলাম আজমকে নিয়ে স্লোগান হয়েছে, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। তো এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। এইখানে যে কথাগুলো বলা হলো তার অনেকগুলোর সাথে আমি একমত। এখানে একটা যেটা ব্যাপার, যে কথাটা বলা হয়েছে যে এখানে এনসিপির একটা অংশগ্রহণ ছিল বা এনসিপি হয়তো শুরু করেছে, কিন্তু আন্দোলনটা যদি আমি ক্যাপচার্ড বলি বা আন্দোলনটার নিয়ন্ত্রণ একটা পর্যায়ে এটা পরিষ্কার যে জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোর হাতে চলে গেছে। যে স্লোগানগুলো এসেছে সেই স্লোগানগুলো খুব স্পষ্ট একটা রাজনৈতিক ভাবনা বা একটা রাজনৈতিক ভাবনা চিন্তার, এবং এটা খুব স্বাভাবিক যে এটা একটা বিতর্ক সৃষ্টি করবে। মানে স্বাধীন বাংলাদেশে এতদিন পরে গোলাম আজমের বাংলাদেশ এরকম একটা স্লোগান যদি আসে, সেটা আমার ধারণা যে কাউকেই এটা মর্মাহত করা বা প্রতিবাদী হয়ে যাওয়ার জন্য এই স্লোগানটা যথেষ্ট। সেটার জন্য আপনার আসলে ওইভাবে রাজনৈতিক পরিচয় ধারণ করবার দরকার পড়ে না। এনসিপির জন্য আমার বিশ্লেষণ হচ্ছে, এনসিপি আমার মনে হচ্ছে, আমরা একটা কথা বলি না যে অনেক সময় ইউ উইন দ্য ব্যাটল বাট ইউ মে অ্যাকচুয়ালি লুজ দ্য ওয়ার। এই ব্যাটল আর ওয়ারের মধ্যে যে পার্থক্যটা, এটা কেন বলছি, কারণ এই যে ঘটনাটা ঘটলো, এনসিপি একটা দাবি জানিয়েছে, এনসিপি দাবিটাকে অ্যাচিভ করতে পেরেছে, সো সেই অর্থে এনসিপি হয়তো জয়ী হয়েছে। কিন্তু এইটা একই সাথে দুইটা মেসেজ দেয়। এক, এনসিপির এখনও যে পরিমাণ গ্যাদারিং বা যে পরিমাণ মাসল শো করার স্ট্রিট পাওয়ারের ক্ষেত্রে সেটা পুরোপুরি আছে কিনা সেই প্রশ্নটা সামনে চলে আসছে। দুই, সেটার জন্য তাদেরকে অপেক্ষাকৃত ডানপন্থী দলগুলোর উপরে নির্ভর করতে হচ্ছে। এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে আমরা এনসিপি নিজেদেরকে সবসময় বলে আসছি যে তারা একটা সেন্ট্রিস্ট পার্টি, তারা একদম হচ্ছে গিয়ে পুরোপুরি আইডিওলজিক্যাল স্পেকট্রামের পুরোপুরি ডানেও না, পুরোপুরি বামেও না। এইরকম একটা অবস্থান যদি তার থাকে, সে যেই গণজমায়েতটা তৈরি করবার চেষ্টা করেছে, সেখান থেকে আমরা যে স্লোগানগুলোর কথা শুনলাম, জাতীয় সঙ্গীতের ব্যাপারে যে আপত্তিগুলো শুনলাম, তো তাহলে কিন্তু হচ্ছে কি ওই প্রশ্নটা চলে আসছে যে এনসিপির কি তাহলে নিজস্ব সেই মাসল ক্রিয়েট করার বা নিজস্ব হচ্ছে গিয়ে ফিল্ডের লোক এসে করার সেই ক্ষমতা আছে কিনা। এখন যদি আমরা ওই মানে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গটাতে যদি যাই, যে দাবিটা উঠছে সেখানে, এখন সামনে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের তারা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তো এই দাবির সাথে আবার সেই প্রতিশ্রুতি, তো এই পুরো বিষয়টা আসলে নির্বাচনে কেমন প্রভাব ফেলতে যাবে বলে মনে হয়, যদি সংক্ষেপে বলতে? এখানে দুটো ব্যাপার। এক হচ্ছে যে আওয়ামী লীগের আমরা জানি একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট আছে। এই ভোটগুলো যদি আওয়ামী লীগ না থাকে তাহলে তাদের হাতে দুটো অপশন, এক, তারা বাসায় বসে থাকবে, অথবা দুই, তারা ভোট দিতে যাবে। ভোট দিতে গেলে তারা কোন দিকে যাবে? এই পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে বিএনপি যেহেতু হচ্ছে ওইখানে যে সরাসরি ইসে করছে না, পরবর্তীতে তারা বলছে হ্যাঁ আমরা এটাকে সমর্থন জানাচ্ছি, এই অংশের ভোটটা কিন্তু বিএনপির দিকে যাবার একটা সুস্পষ্ট সম্ভাবনা আছে। এনসিপি যদি নিজেদেরকে এই এলিয়েনেট করা, রাইট উইং যে গ্রুপটা, সেটা যদি এলিয়েনেট যদি করতে না পারে, যেটা এখন এনসিপি আমার ধারণা সেটা বুঝেই চেষ্টা করছে যে এই মতামত বা এই
বক্তব্যগুলোর সাথে আমাদের কোনো জায়গা নেই, আমরা আসলেই সেন্ট্রিস্ট পার্টি, তাহলে যে ভোটগুলো আছে সেক্ষেত্রে তাদের খুব বেশি লাভবান হবে না। দুই, এক্সিস্টিং যে সেন্ট্রিস্ট ভোটগুলো তাদের পাওয়ার কথা সেখানেও একটা বড় ধরনের ঝামেলা হতে হবে। সো এনসিপির জায়গা থেকে ওই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। তারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। খবরটির দিকে নজর রাখছিলেন বিবিসির জান্নাতুল তানভি, জানবো তার কাছ থেকে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সংক্রান্ত প্রতিবেদন আজ চিফ প্রসিকিউশন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ডারের অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে জুলাই অগাস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধে হুকুমদাতা হিসেবে তাকে প্রধান আসামি করা হয়েছে। এবং অন্য 2 জন যে আসামি রয়েছে এই মামলায় তারা হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেটি ম্যাসাকার বা ম্যাস কিলিং, কিন্তু এটি গণহত্যা নয়। অর্থাৎ তাদের এই 3 জনের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ আনা হয়নি। যদিও এতদিন পর্যন্ত যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউশন তারা যেটি বলে আসছিলেন যে গণহত্যার অভিযোগ, তবে আজকে সেটি একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর এবং তিনি জানিয়েছেন তাদের বিরুদ্ধে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি, ম্যাস কিলিং বা ম্যাসাকারের অভিযোগ আনা হয়েছে। যে 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে প্রথম যে অভিযোগটি রয়েছে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই অভিযোগে তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র এবং বাধা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিহত করেননি। দ্বিতীয় অভিযোগটি রয়েছে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ এবং চিফ প্রসিকিউটর আজকে সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে এই যে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ, এই অভিযোগে তাদের কাছে সুনির্দিষ্ট ফোনালাপ রয়েছে যেটি শেখ হাসিনার বিভিন্ন সংস্থার সাথে কনভারসেশন রয়েছে এবং তারা সেগুলো জব্দ করেছেন। এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে জমা দেওয়া হবে বলে তারা জানাচ্ছেন। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। জানতে চাচ্ছি যে এতদিন বলা হয়ে আসছিল যে জুলাই অগাস্টে গণহত্যা হয়েছে, কিন্তু অভিযোগ দায়েরের পর বলা হচ্ছে ম্যাস কিলিং, কিন্তু জেনোসাইড ও ম্যাস কিলিং দুটো তো আলাদা বিষয়। তো হঠাৎ শব্দ প্রয়োগে এই পরিবর্তন কি কারণে হতে পারে বলে মনে হয়? এটা খুব স্বাভাবিক, কারণ আমরা যদি একদম ডেফিনিশনাল জায়গা থেকে যাই, যখন আমরা জেনোসাইড শব্দ ইউজ করব তখন কিন্তু আপনি একটা বিশেষ জাতিসত্তা, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, এথনিক আইডেন্টিটির ভেতরে হতে পারে, তাকে স্পেসিফিক্যালি টার্গেট করে তাকে এলিমিনেট করার চেষ্টা করছেন। আর আমরা যদি হচ্ছে গিয়ে জুলাই আগস্টে যে আন্দোলনের দিকে তাকাই, আমাদের যে জুলাই আগস্ট যে আপরাইজিং যেটা হয়েছে, আমাদের যে গণ অভ্যুত্থানের দিকে তাকাই, সেখানে তো আসলে ওই অর্থে আপনি কোনো স্পেসিফিক এথনিক গ্রুপ বা রিলিজিয়াস গ্রুপকে টার্গেট করে তো হচ্ছে কি আপনি করেননি। এখানে আন্দোলনরত যে মানুষ যারা এসেছেন তারা তো আমরা জানি যে তারা এসেছেন হচ্ছে বিভিন্ন ধর্মীয় পরিচয় থেকে, বিভিন্ন এথনিক পরিচয় থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনকে এসেছেন এবং এইখানে তো একদম তাদেরকে মানে হত্যা করা হয়েছে, সেটা তো ওই তাদের ওই পরিচয়টাকে মাথায় রেখে না। সো এই কারণে হচ্ছে গিয়ে লিগালি আপনি যদি এটাকে জেনোসাইড বলেন তাহলে ওই যে বার্ডেনটা থাকে, বার্ডেন অফ প্রুফ যেটা থাকে, যে আপনাকে প্রমাণ করতে হবে এই জাতিসত্তার কারণে এসে করেছে, সেইটা আমার ধারণা প্রমাণ করা সম্ভব না এই ক্ষেত্রে। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা সেটাকে ম্যাস কিলিংয়ে নিয়ে আসছি, কারণ এই ঘটনাটা নির্বিচারে ঘটেছে, কোনো কিছু হচ্ছে গিয়ে বিচার বিবেচনা না করেই এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানটাকে নকশাত করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটা ঘটেছে। আমার ধারণা এই কারণে এই ডেফিনিশনাল। সেই সাথে আরেকটা বিষয় দেখছি যে এখন ট্রাইব্যুনালকে দল নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, তো এর মধ্যে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। তো এগুলো অভিযুক্তদের বিরুদ্ধে কি বিচার ত্বরান্বিত করার কোনো ইঙ্গিত কিনা, কি মনে হয় আপনার? এখন তো এখানে দুটো ব্যাপার, এক হচ্ছে আমরা জানি যে ওনাদের বিরুদ্ধে যে তদন্তগুলো সেটা তো দীর্ঘদিন ধরে চলছে। দল নিষিদ্ধ করার ব্যাপারটাতে অনেক বেশি ট্রিকি আমার মনে হয়, কারণ ব্যক্তিগতভাবে একজন জড়িত সেইটার প্রমাণ বের করা, আর দল জড়িত মানে এখানে দলের সিদ্ধান্তের ব্যাপার আছে, দলের লোকজন যিনি আছেন উনি ব্যক্তিগতভাবে না, একটা রাজনৈতিক দল হিসেবে এটা করেছেন, এইটাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার জন্য আপনার হয়তো হচ্ছে গিয়ে দলের আমরা যেটাকে ইসে বলি, দলের যে রেজলিউশন বলি সেটা হয়তো দেখতে হবে, দলের নেতাকর্মীদের সাথে আরও ডিটেলসে বের করতে হবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। সো আমার মনে হয় দুই জিনিস। সো ব্যক্তিগত পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে আমার ধারণা যে আমরা দ্রুতই বেশ কিছু দেখতে পাবো, কারণ দ্রুত বলছি আমরা, কিন্তু অনেক সময় কিন্তু পার হয়ে গেছে
এবং সেই পার হওয়ার সময়ের মধ্যে আইসিটিকে তো দেখাতে হবে তারা কি কি কাজগুলো করেছেন। দলেরটা আসলে ঠিক কবে শুরু হবে সেইটা আমার কাছে একটু ট্রিকি মনে হয়, কারণ প্রথমত এটা ছিল না, আপনি অ্যাড করেছেন। দুই, এইটার প্রক্রিয়া নিশ্চয়ই একজন ব্যক্তিগতভাবে জড়িত আর দল জড়িত, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা ঠিক করাটা হচ্ছে গিয়ে ডিফিকাল্ট হয়ে যাবে। সো ওই জায়গাটাতেও একটা বড় ধরনের মানে সময় লাগার ব্যাপার আছে। সেখানে একটা বিষয়, ভারত পাকিস্তান উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়েছে। আমেরিকা অনেকটা নাটকীয়ভাবেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে এর পরপরই দুদেশ যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করলেও মোটামুটি সংঘাত থেমেছে বলেই মনে হচ্ছে। কিন্তু এতে করে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সামনের দিনগুলোতেই বা কি হবে? অর্চি অতন্ত্রিলার প্রতিবেদন। ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাতের পর অনেকটা হঠাৎ করেই আসে আমেরিকার যুদ্ধবিরতির ঘোষণা। এরপর ভারত পাকিস্তান দুই দেশই নিজেদের মতো করে বিজয় বা সাফল্যের দাবি করেছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যিনি যুদ্ধবিরতির জন্য আন্তরিক ভূমিকা পালন করেছেন। পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিলেও ভারতের দিক থেকে বিষয়টা একই রকম স্বস্তির না। ভারত জানিয়েছে পাকিস্তানের দিক থেকে যোগাযোগ করার পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে আমেরিকার নাম আসেনি। ভারত বা পাকিস্তান কোনো পক্ষ বলার আগেই তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে পূর্ণ এবং অবিলম্বে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটা কেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এলো? ভারতের বিরোধী দলগুলো কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছে। এটা একটা সার্বভৌম দেশের জন্য কতটা মর্যাদাজনক, এই ধরনের প্রশ্ন উঠছে। আর সামরিক দিক থেকে যে প্রশ্নটা উঠছে যে আমরা যদি সুবিধাজনক অবস্থানেই থাকি, ভারতের সামরিক বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষকরা বলছেন, তাহলে সেটা অব্যাহত রাখা হলো না কেন? আবার পাকিস্তানের দিক থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির অনুরোধ ভারত করেছে। 4 দিনের সংঘাতেও দুই দেশের দিক থেকেই ছিল পাল্টাপাল্টি নানা অভিযোগ। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধের পাশাপাশি একে অপরের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগও করেছে। এখন যুদ্ধবিরতির পর আলোচনার বিষয়ে আশাবাদী পাকিস্তান। ইতিহাস থেকে দেখা গেছে এটা খুব অনিশ্চিত সম্পর্ক। একটা কিছু ঘটলেই সম্পর্ক আবার খারাপ হতে পারে। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ ছাড়াও একটা বড় ইস্যু কাশ্মীর। পাকিস্তানের মতে মূলত কাশ্মীর ইস্যুর কারণেই দুই দেশের সম্পর্ক এগোতে পারছে না। তবে পাকিস্তানের দিক থেকে অন্তত আশা করা হচ্ছে যে আলোচনা শুরু হলে সমস্যাগুলো সমাধানের দিকে এগোনো যাবে। যেমন পানি চুক্তি যেটা স্থগিত করা হয়েছে সেটা স্থগিতই আছে। অতীত বলে আলোচনা হলেও মূল সমস্যার সমাধান হয়নি। এখন পাকিস্তান আলোচনার বিষয়ে আগ্রহী হলেও দেখার বিষয় ভারত আগ্রহী হয় কিনা। তবে আলোচনার বিষয়ে ভারতের দিক থেকে আগ্রহ দেখা যাচ্ছে না। আর আটকে থাকা সিন্ধু নদের চুক্তির বিপরীতে পাকিস্তান 1972 সালে সিমলা চুক্তি স্থগিতের বিষয়ে জানিয়েছিল, যেটা কাশ্মীরের বিষয়ে দুই দেশের নিজেদের আলোচনায় সমাধানের জায়গা ছিল। সিমলা চুক্তি স্থগিত থাকলে পাকিস্তান কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিতে পারবে। যদিও পাকিস্তান আগে তা করায় সেটাকে চুক্তির লঙ্ঘন হিসেবে দেখেছে ভারত। এবার ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে দুই দেশের সাথে মধ্যস্থতার কথা বলেছেন। কাশ্মীর ইস্যু যুদ্ধ দিয়ে সমাধান করা সম্ভব না। যদি যুদ্ধবিরতি বজায় থাকে তাহলে এই ইস্যুটা কূটনৈতিক পর্যায়ে আসতে হবেই। গত কয়েক সপ্তাহের পরিস্থিতিতে কাশ্মীর বা কাশ্মীরিদের কথা অনেকটাই অনুপস্থিত ছিল। তাদের উপরই সবচেয়ে বড় আঘাতটা এসেছে। পর্যটনের অর্থনৈতিক দিকে এবং সংঘাতে সরাসরি আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও। তাই এমন একটা অবস্থানে আসা প্রয়োজন যেখানে কাশ্মীর নিয়ে আলোচনা, কূটনীতির জায়গা তৈরি হয়। কাশ্মীর নিয়ে দুই দেশের দ্বন্দ্বের জায়গাটা বেশ পুরনো। এবারের যুদ্ধবিরতির পর সংঘাতের ক্ষয়ক্ষতি, সামরিক সক্ষমতা এমন অনেক হিসেব নিকেশের সাথে 1999 সালের কার্গিল যুদ্ধের বিষয়ে তুলনা আলোচনা আসছে। কারণ আগেও সংঘাত পরিস্থিতি থামলেও তিক্ততার জায়গা সহজ হয়নি। সামনেও এমনটাই অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির পর সেই উত্তেজনা, সেই পারস্পরিক দোষারোপ এগুলো অব্যাহত থাকবে ধরেই নেওয়া যায়। এবং যে ভারত একটা জিনিস বারবার বলার চেষ্টা করছে যে যুদ্ধবিরতিটা সেটা শুধু সামরিক ক্ষেত্রে প্রযোজ্য, বাদবাকি যে বিষয়গুলো পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ বা সাংস্কৃতিক ক্ষেত্রে যে ধরনের যোগাযোগগুলো হয়, পাকিস্তানি শিল্পীদের ভারতে অভিনয় করা, ভারতের সিনেমাতে, এগুলো ধরে নেওয়া যেতে পারে আগামী কয়েক বছরের জন্য বন্ধই
থাকবে, যদি না কোনো নাটকীয় ঘটনা যোগ হয় এর মধ্যে। ফলে সম্পর্ক এখন আর এখান থেকে ভালোর দিকে যাওয়ার কোনো লক্ষণ নেই, এখান থেকে শুধুই খারাপের দিকে এবং আরও তিক্ততার দিকেই যাবে। তবে এবারের সংঘাত পাকিস্তানের মানুষের কাছে অজনপ্রিয় সামরিক নেতৃত্বকে জনপ্রিয় করেছে। বিজয়ের উল্লাসটাও সেদিকেই বেশি। আর ভারতের দিক দিয়ে সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের গভীরে আক্রমণ চালানোর অর্জনের জায়গা থাকলেও সেরকম বড় উল্লাস দেখা যায়নি। আবার আমেরিকা সংঘাত থেকে নিজেদের সরিয়ে রাখার নীতি নিলেও এবারের সংঘাত থামানোর সাফল্য দাবি করছে। তবে সামরিক সংঘাত থামানোর মতো করে কূটনৈতিক ঐক্যমত্য তৈরি করা অন্তত ভারত পাকিস্তানের ক্ষেত্রে অতটা সহজ হবে না। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান। জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতির দিকে এগিয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা এটা কি এখন নিশ্চিতভাবে বলার সময় এসেছে কিনা? এখন এটা নিশ্চিতভাবে বলার সম্ভাবনা আমার মনে হয় এখন আসে, কিন্তু যে জিনিসটা খুব পরিষ্কার যে যুদ্ধবিরতি হলেও, কারণ এখনো অনেকগুলো সমস্যার জট কাটেনি, যে কথাটা একটু আগে বলা হলো, এখানে তিক্ততাগুলো বাড়তে থাকবে। আমরা এখনো জানি না যে সিন্ধু চুক্তির ব্যাপারে কি হবে, কারণ সেটা পাকিস্তানের যে পরিমাণ পানি আসে তার 90% হচ্ছে গিয়ে সেই ইস্যু থেকে আসে। সো পাকিস্তানের পক্ষে এটা একটা নন নেগোশিয়েবল গ্রাউন্ড, এটা স্থগিত করে রাখা এটা পাকিস্তানের পক্ষে সহ্য করা বা টিকে এটা সম্ভব না। সিমলা চুক্তির ব্যাপারে সিমিলারলি পাকিস্তান যদি যেতে চায় হচ্ছে গিয়ে বাইরে, সেটা ভারতের জন্য একটা প্রচণ্ড সমস্যাগুলো। এই সমস্যাগুলোর প্রথম অবস্থায় কোনো সমাধান হয়নি। দ্বিতীয়ত যে জিনিসটা মানে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে বুঝতে পারছি না যে এরপরে এই ঘটনাটা হচ্ছে গিয়ে কোন জায়গায় যাবে, তার ফলে আবারও হচ্ছে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। তৃতীয়ত কাশ্মীরের যে জনগোষ্ঠী আছেন তাদের ভাগ্যের পরিবর্তন, তাদের যে অনিশ্চয়তার মধ্যে থাকার, সেটার ক্ষেত্রে কোনো প্রধানের পরিবর্তন আসবে কিনা সেটারও কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা একটা সাময়িক স্বস্তি হয়তো পেয়েছি, কিন্তু সেই সাময়িক স্বস্তিটা কতদিন স্থায়ী হবে এই সমস্যাগুলোর সমাধান যদি না হয়, কারণ ইতিমধ্যে ভারত বলেছে যে তারা আসলে কোনো ধরনের আলাপ আলোচনা বা এর দিকে যাওয়ার ব্যাপারটা তারা চিন্তা করছে না। এটাই যেটা বলছিলেন যে ভারত কিন্তু বলেছে, তথ্য মন্ত্রণালয় থেকে তারা জানানো হয়েছে যে আলোচনার ব্যাপারে কোনো কথা হয়নি। অন্যদিকে মার্কো রুবিও কিন্তু বলেছেন যে দুই পক্ষই কিন্তু তার আলোচনার ব্যাপারে সম্মত হয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে এরকম একটা অবস্থায় দুই দেশের আলোচনায় বসার বাস্তবতা আসলে কতটা দেখছেন? এই মুহূর্তে যদি বাইরে থেকে কোনো চাপ না আসে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি হচ্ছে গিয়ে চাপ না আসে, ইন্টারন্যাশনালি কোনো কিছু যদি না আসে, তাহলে আমি আসলে সত্যিকার অর্থে সম্ভাবনা সেই অর্থে দেখছি না। কারণ এটা খুব পরিষ্কার যে এই দুটো দেশ, প্রথমত ভারত যেহেতু বলে দিয়েছে তারা করবে না, পাকিস্তান নিজে থেকে কখনোই হচ্ছে গিয়ে এটা বারবার চাবে না। আপনি যদি তাদের ইন্টারনাল রেজিম যে স্ট্রাকচারটা দেখেন, একটা মিলিটারি গভর্নমেন্ট নতজানু কোনো পজিশন জনগণের কাছে দেখাতে চাবে না। সো তার পক্ষে নিজে থেকে বারবার কোনো ধরনের আলোচনার জন্য আবেদন করা সেটা হবে না। ভারত এখানে সুস্পষ্ট কোনো জয় বা এরকম কিছু দেখাতে চায়নি, সে পরিষ্কার করে বলে দিয়েছে সেও আলোচনা করবে না। কাজে বাইরে থেকে যদি বাধ্য করা না হয়, কারণ দুই দলেরই হচ্ছে গিয়ে কোনো ধরনের ইনসেন্টিভ নেই আলোচনায় বসার, তো একমাত্র বাইরের প্রেশারই হচ্ছে গিয়ে তাদেরকে বাধ্য করতে পারে। সেটা যদি না হয় তাহলে আসলে সেটাই হচ্ছে, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এখানে মধ্যস্থতা করেছে। কিন্তু আরেকটা প্রসঙ্গ যেটা বললেন যে তাদের মধ্যে যে চুক্তি আছে, অভিন্ন চুক্তি আছে দুই দেশের, তো এই যে একজন বলছে যে তারা চুক্তি থেকে সরে আসবে, হুমকি দিচ্ছে, তো যুদ্ধবিরতির পর এই চুক্তিগুলোর ভবিষ্যৎ আসলে কি দেখছেন? মানে এখনো পর্যন্ত তারা কিন্তু আগের পজিশনেই আছে। ভারতও তার পজিশনে আছে, সেই জায়গা থেকে সরে আসেনি। পাকিস্তানও তার পজিশনে আছে, সেই জায়গা থেকে সরে আসেনি। তার মানে কিন্তু হচ্ছে যে যুদ্ধবিরতি শুধুমাত্র এই যে আমরা অস্ত্রের যে সেটা দেখলাম সেটাকে বন্ধ করতে পেরেছে, কিন্তু এই চুক্তিগুলো, এই অমীমাংসিত বিষয় যেগুলো আছে সেগুলোর কোনো দ্বার আমরা এসে খুলতে দেখিনি। সেগুলো ঠিক যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। সো এইখানে আসলে আমরা একদম আগের জায়গাতেই আছি, শুধু মাঝখানে এই রণদামামাটা বন্ধ হয়েছে। এছাড়া খুব একটা যে উন্নতি হয়েছে সেটা বলা যায় না। কিন্তু এখন যেটা হচ্ছে কি, দুই দেশের তাহলে সামনের দিনগুলোতে তাহলে তাদের আসলে করণীয় জায়গাটা কি হবে, যেহেতু এই যুদ্ধবিরতির সিদ্ধান্তটাও তাদের পক্ষ থেকে আসেনি। এখন হচ্ছে গিয়ে এইখানে সত্যিকার অর্থে যে আন্তর্জাতিক সম্পর্কই বলুন বা রাজনীতিই বলুন, সেটা তো আর একটা মহান ভ্যালু অ্যাচিভ করার জন্য যায় না। প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থে, তার নিজের রেশনালি কোন জিনিসটা তার জন্য বেশি লাভবান হবে সেই জায়গা থেকে কাজ করবে। সো ভারতের জন্য এই মুহূর্তে তার শক্তিশালী যে পজিশনটা সেটা ধরে রাখা, একই সাথে যেটা বললাম যে পাকিস্তানের জন্য তার যে পজিশনটা সেটাকে হোল্ড করে রাখা, সেটাই হচ্ছে বাস্তবতা। এখানে কেউ কাশ্মীরের জনসাধারণের উন্নতির জন্য চিন্তা করবে না, কারণ প্রত্যেককে তার নিজের নিজের ইমেজ যেটা আছে সেটা ধরে রাখতে হবে। সো একদম আমরা কমপ্লিটলি বার্গেনিংয়ের এমন একটা জায়গায় আমরা এখানে আছি যেখানে দুই পক্ষের মধ্যে উইন উইন জায়গা
কোনো আউটসাইড প্রেশার ছাড়া সম্ভব নয়। এখন পর্যন্ত সেটার কোনো লক্ষণ দেখা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।